আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি কপালে হাত দিয়ে বললাম, এ কি হলো আমার সাথে? রুদ্র লাইন না কেটে এতক্ষণ আমার কথা শুনছিল। আমি তাড়াতাড়ি গাড়ি চালাতে লাগলাম। পরি বাঁচার জন্য নিজের শক্তি প্রয়োগ করে উমুম করছে। আমি যত দূরে সম্ভব গাড়ি চালাতে লাগলাম। এক সময় পরীর লোকজন বুঝে গেল যে আমি পরীকে কিডন্যাপ করেছি। এজন্য ওরা আমাকে ধরার জন্য চেষ্টা করছে। আমি গাড়ি জোরে চালিয়ে ছোট ছোট অলিগলিতে ঢুকিয়ে ওদের পিছন ছাড়লাম। সম্রাটকে মেসেজ করে দিলাম জঙ্গলের সেই জায়গায় চলে আসতে। পরীকে নিয়ে আমি সেই জঙ্গল বাড়িতে চলে গেলাম। গাড়ি থামাতেই সম্রাট এগিয়ে এসে দরজা খুলে দিল। আমি পরীকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে বললাম, ওকে কোলে করে ভিতরে নিয়ে একটা চেয়ারে বেঁধে রাখো। ওর সাথে আমার বহুদিনের হিসাব নিকাশ আছে। আমার কথা মতো সম্রাট ওর সাথে থাকা ছেলেগুলোকে নিয়ে পরীকে ভিতরে নিয়ে গেল। আমি একাধারে অঞ্জু, রুদ্র ও পরীর ফোনে কল দিচ্ছি, কিন্তু কারো ফোনেই কল যাচ্ছে না। সবার ফোন বন্ধ বলছে। আমি পরীকে কিডন্যাপ করতে এইটুকু নাটক করছি, আর ওরা ফোনের কথা শুনেই সবকিছু নেগেটিভ মনে করে নিল। কি যে যন্ত্রণায় পড়লাম। রিয়া আবার উল্টাপাল্টা কিছু করে ফেলবে না তো? হে উপরওয়ালা, একটু রক্ষা করো আমাকে। রিয়া ছাড়া এখন আর আমার কেউ নেই। ও হয়তো ভাবছে ওর সাথে বেইমানি করছি আমি। শব্দ রুদ্র হালার লাইনে থেকে কলনা কেটে সবকিছু রিয়াকে শুনিয়ে দিল। এজন্য মানুষ বলে না, চোখের দেখা আর কান দিয়ে শোনার মাঝে অনেক তফাৎ। সম্রাট বলল, স্যার ওকে বেঁধে রেখেছি। সম্রাটের কথা শুনে বললাম, যাও কাজে নিয়ে আসো। সম্রাট বলল, কি বলছেন? আমি বললাম, যা শুনলা তাই বললাম। সম্রাট বলল, আপনি কি আবার বিয়ে করতে চান নাকি? আমি বললাম, করবো তো। সম্রাট মাথা নিচু করে বলল, বেয়াদবি মাফ করবেন স্যার। আমি নিজ চোখে দেখছি ভাবি আপনাকে কতটা ভালোবাসে। ওনার কান্না দেখেই আমি বুঝেছি ভালোবাসা যে কতটা সুন্দর। প্লিজ স্যার, ভাবিকে ঠকাবেন না। আমি বললাম, দেখো সম্রাট, তোমাকে আমি টাকা দিই আমার কাজ করে দেওয়ার জন্য। এখন যাও আর তাড়াতাড়ি আসবে। সম্রাট বলল, আবার ভেবে দেখুন না একটু, বিয়ে করাটা কি ঠিক হবে? আমি বললাম, কি ঠিক আর কি ভুল আমাকে শিখাতে আসবে না, যাও। আর বাজার থেকে একটা চাইনিজ কুড়াল নিয়ে আসবে। সম্রাট আর কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি এবার দরজা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি পরি ছেলেগুলোর সাথে চেঁচামেচি করছে ছাড়া পাওয়ার জন্য। আমি ছেলেগুলোকে বললাম, তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি ডাকলে আসবে। ছেলেগুলো আচ্ছা বলে চলে গেল। পরি হাসতে হাসতে বলছে, তোর কি মনে হয় আমাকে এখানে আটকে রাখতে পারবি? আমি বললাম, তোরে আটকে রেখেও আমার কোনো লাভ নেই, শুধু কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিয়ে দে। পরি বলল, কোনো প্রশ্নের উত্তর দিব না, যা ভাগ এখান থেকে। আমি আরেকটা চেয়ার টেনে পরীর মুখোমুখি বসে বললাম, আর কত আমি এদিক সেদিক ঘুরবো বল? আমার জীবন থেকে কতগুলো বছর হারিয়ে গেছে, এটা শুধু আমি জানি। এখন বল, দুলাভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছিল কত বছর আগে? আমার আপুর আগে নাকি আপুর পরে? পরি আমার এই কথা শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমি অন্য কিছু বলে ফেললাম। আমি আবার বললাম, কি আমার কথা শুনে অবাক হলি? অবাক হবার কিছুই নেই, সবকিছু সত্যি সত্যি বলে দে, ছেড়ে দিব। পরি হাসি দিয়ে বলল, বাবা তাহলে সবকিছু জেনেই গেলি? আমার কিছু হলে তোর আপু বাঁচবে না, বলে দিলাম। আমি চেয়ার ফেলে দিয়ে পরির পায়ের কাছে বসে বললাম, প্লিজ বল না আমার আপু কোথায়? ও কি সত্যি আমার সাথে বেইমানি করেছে, নাকি মুখোশের আড়ালে আপু নামের অন্য কেউ ছিল? পরি বলল, একটা শব্দও করব না বলছি না। আমি বললাম, যা, তোরে ছেড়ে দিব শুধু। পরি বলল, আমি মরে গেলেও কিছু বলবো না। আমি বললাম, কিছু বলবি না তো? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বাইর থেকে একটা ছেলেকে ডাক দিয়ে বললাম, হাত থেকে নখ টেনে তোলার জন্য কিছু একটা নিয়ে আসো। এতক্ষণ ভালো করে বলছিলাম, কিন্তু শুনলো না। এখন দেখ কি করি। আমার কথা মতো ছেলেটা একটা হাতুড়ি এনে আমার হাতে দিয়ে বলল, এটা দিয়ে হাতে মারেন, আরে ছোট চাকুটা রাখেন। এর মাঝে সম্রাট কাজী নিয়ে ভিতরে এসে বলল, স্যার আপনার কথা মতো সবকিছু নিয়ে আসছি। পরি কাজীকে দেখে বলল, ও এখানে কি করে? তুমি আবার আমাকে সত্যি সত্যি বিয়ে করবে না তো? বিয়ে করলে অবশ্য আমি রাজি আছি, তোমার জন্য আমার শরীরের কাপড় সবসময় খোলা থাকবে। আমি বললাম, ফালতু মেয়ে, তোরে বিয়ে করব না আমি। দাঁড়া। সম্রাটের হাতে চাইনিজ কুড়ালটা দিয়ে বললাম, ওর একটা হাতের আঙ্গুল কেটে ফেল, আর বাকি 4টা আঙ্গুলের হাতুড়ি দিয়ে চাপটা করে দাও। কাজী ভয় পেয়ে বলল, এখানে এইসব কি হচ্ছে? আমি পকেট থেকে গুলি বের করে বললাম, চুপচাপ বসে থাক এখানে, নইলে গুলি করে খুলি উড়িয়ে দিব। সম্রাট পরীর সামনে যেতেই পরি ভয় পেয়ে
আমাকে বলল, প্লিজ প্লিজ এমন করিস না, আমি না একসময় তোর ভালোবাসার মানুষ ছিলাম। আমি রাগে পরীর চুলের মুঠি ধরে গালের মাঝে ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে বললাম, তোর কি মনে হয় তোর সাথে মিশলেই আমি তোর প্রতি দুর্বল হয়ে যাব? তোর মতোই কি আমি নষ্ট রে? আমার কথার উত্তর যদি আমি না পাই, তাহলে এখানে থাকা প্রতিটা ছেলেকে একটা করে ট্যাবলেট খাইয়ে দিব আর বলবো তোর উপর ঝাঁপিয়ে পড়তে। পরে কি হবে আশা করি আর বলতে হবে না। ঠিক যেভাবে রাসেলের বউকে মেরেছিলাম। আমি শক্ত করে পরীর মুখে হাত চেপে ধরে বললাম, বলবি নাকি আমি? পরী বলল, বলছি বলছি, বল তুই কি জানতে চাস? আমি বললাম, আমার আপু আমার সাথে এমন করলো কেন? পরী বলল, সবকিছু শুনে যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোর বোন কিন্তু খালাস। আমি বললাম, আচ্ছা বল আগে। পরী বলল, তোর দুলাভাই আর আমার অনেক দিনের প্রেম ছিল। আমরা গোপনে গোপনে দুইজন বাসার ভিতরে সময় কাটাতাম। আমাদের মাঝে কোনো বিবাহ ছিল না। আর একদিন তোর বোন এসে সবকিছু দেখে ফেলে। ব্যাস সেই দিন থেকে সবকিছু শুরু হয়েছে। আমি বললাম, কি হয়েছিল বল। পরি বলল, তোর বোনকে কত করে বুঝিয়ে বললাম এইসব কথা কাউকে বলার দরকার নেই, কিন্তু তোর বোন বলে আমি আমার ভাইকে সবকিছু বলে দিব। এজন্য ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তোর বোনের একটা পা কেটে প্রতিবন্ধী করে আয়না ঘরে রেখে দিই, যেটা আমাদের নিজেদের তৈরি করা। শুধু তোর বোনই এখানে থাকে। তোর বোনকে বেঁচে থাকার জন্য 3 বেলা খাবার দেওয়া হতো। হঠাৎ একদিন একজন এসে বলল, তোর নামে নাকি পুরো বাজারের দলিল আছে, একটু খোঁজখবর নিয়ে দেখি ঘটনা সবকিছু সত্যি, আর সেই কারণেই তোর সাথে এইসব করা। আমি বললাম, আমার আপুর যদি একটা পা কেটে রাখা হয় তাহলে আমার সাথে। পরি বলল, আমরা দেশের বাইরে থেকে একটা রোবট কিনে আনি, এটাকে পুরোপুরি তোর বোনের রূপ দেওয়া হয়েছে, এটা পরিচালনা করে তোর দুলাভাই, বুঝলি এখন? আমি 2 হাত দিয়ে পরির চুল শক্ত করে টেনে ধরে বললাম, 2 টাকার রাস্তার নষ্টা মেয়ে, তোর কারণে আমার পুরো লাইফটাই হেল হয়ে গেছে। তোরে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। তোরে কেটে আমি টুকরো টুকরো করে নদীতে ফেলে দিব। সম্রাট আমাকে আটকে ধরে বলল, আপনাকে কিছু বলার ছিল আমার, যদি মাথাটা একটু ঠান্ডা করতেন। আমি রেগেই বললাম, কি হয়েছে আগে সেটা বল, এত কথা শোনার মতো সময় নেই আমার। সম্রাট বলল, আসলে স্যার, আমাদের মতো রাস্তার টোকাই ছেলেদের কাছে মানুষ মেয়ে বিয়ে দিতে চায় না। এই মেয়েকে দেখে আমার ভালো লাগছে, কাজই তো আছেই, বিয়েটা করিয়ে দেন না স্যার, কথা দিচ্ছি ওকে আমি ভালো করেই ছাড়বো। পরি সাথে সাথে চিৎকার দিয়ে বলল, এই না না, একদম না। দীপু, তুই যা বললি সবকিছু আমি বলে দিয়েছি। তো দুলাভাই আর রাসেল মিলে প্ল্যান করেই সবকিছু সাজিয়েছিল। বিশ্বাস কর, এখানে আমার কোনো দোষ নেই। আমি বললাম, এতদিন পর একটা সুযোগ পেয়েছি, তোরে আমি হাতেও মারবো না, পায়েও মারবো না, এমন ভাবে মারবো যে মনের কষ্টগুলো কাউকে দেখাতে পারবি না। সম্রাট, এই মেয়েকে বিয়ে কর। সম্রাট বলল, বিয়ে করে আর কি করব স্যার, ওকে দিয়ে টাকা ইনকাম করাবো, ফুটপাতে আবার ভালো ব্যবহার হয়। আমি হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বললাম, এতদিন পর ভালো একটা বুদ্ধি পেয়েছি। এই কাজীর বাচ্চা কাজী, বসে না থেকে ওদের বিয়ে পড়া, নইলে তোর লাশ বের হবে এখান থেকে। কাজী আমার ভয়ে বিয়ে পড়াতে শুরু করলো। পরি বাঁচার জন্য আমাকে কত দোহাই দিচ্ছে, কিন্তু আমিও না ছাড়ার বান্দা, আমার এবার খুঁজে বের করতে হবে পরির কথা সত্যি নাকি মিথ্যা। ফোনের স্ক্রিনে রুদ্রর মিস কল দেখে মনের ভিতরে একটু ভয় ঢুকলো। আমি সাথে সাথে কল ব্যাক করে বললাম, বল রুদ্র, কি হয়েছে? আর তোর ফোন বন্ধ বলছে কেন? রুদ্র বলল, আমার ফোন বন্ধ বলছে কেন এটা তোর জেনে লাভ নেই, একটু পর তোর জীবন বন্ধ হয়ে যাবে, রিয়াকে বাঁচানো হয়তো মুশকিল হয়ে যাবে। ধুত্তেরি, আমি তোরে এইসব বলছি কেন? তুই তো অন্য মেয়েদের সাথে বাইরে মজা করতে ব্যস্ত। রিয়ার কথা শুনে এবার আমার ভিতরে কেমন কেমন যেন করতে লাগলো, মনের ভিতরে অচেনা একটা ভয় ঢুকে গেল। আমি রুদ্রকে বললাম, দেখ ভাই, আমি কিছু করি নাই, শুধু একটা মিস্টেক হয়ে গেছে। আর তুই যে বললি, রুদ্র বলল, রিয়া বিষ খেয়েছে। যেই কাজ করছো তুমি, বিষ খাবে না তো কি করবে? বারবার একটা মেয়েকে ধোকা দেওয়া হচ্ছে। ও এতদিন তোর পাশে থেকে তোরে সেবা করেছে, আর তুই এটা করতে পারলি? আমি বললাম, কি কস, রিয়া বিষ খেয়েছে? রুদ্র বলল, না খাই নাই, আমি তোর সাথে নাটক করছি, তুই তো চাস ও মরে যেত। রুদ্রের কথা শুনে আমার ফোনটা এবার হাত থেকে নিচে পড়ে গেল। যার জন্য আজও বেঁচে আছি, যার ভালোবাসার কারণে আমি সুস্থ আছি, আর আজকে সে বিষ খেয়েছে। সম্রাট দৌড়ে এসে বলল, কি হয়েছে স্যার, আপনি এভাবে বসে আছেন কেন, আর আপনি কান্না করছেন কেন, কি হয়েছে আমাদের বলেন, আমরা তো আছি। চোখের পানি মুছে দুলাভাইয়ের একটা পিক দিয়ে বললাম, আমার এখন ভালো হয়ে যাওয়া উচিত। আমার বউ আমার জন্য জীবন দিতে চলেছে, এই ছেলেটাকে যেখান থেকে হলেও হোক তুলে নিয়ে আসবে, একেবারে জীবিত, আজকে বিকালের মাঝেই।
এই মেয়েকে যদি বিয়ে করে সুখে রাখতে পারো তাহলে বিয়ে করো, উল্টাপাল্টা কিছু করার দরকার নেই, আর না পারলে মেরে ফেলো। আমাকে এখন যেতে হবে, তোমরা সবকিছু মিটমাট করে বের হও। এই কথা বলে আমি গাড়ি নিয়ে সরাসরি হাসপাতালে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি বাইরে রুদ্র আর অঞ্জু বসে আছে। অঞ্জু আমাকে দেখে দাঁড়িয়ে আমার সামনে এসেই ঠাস ঠাস করে আমার গালে 2টা চড় বসিয়ে বলল, চি দুলাভাই চি, এটা আপনি করতে পারলেন? আপনাকে দিয়ে অন্তত আমরা এইটুকু আশা করি নাই। এখানে কেন এসেছেন? আমার বান্ধবীর মরালাশ দেখতে। ও শুধু আপনার জন্য বিষ খেয়েছে, যদি ওর কিছু হয় না তাহলে আপনার খবর আছে বলে দিলাম। আমি গালে হাত দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। ভিতরে 3জন ডাক্তার মিলে রিয়ার পেটের ভিতর থেকে বিষ বের করার চেষ্টা করছে। 2জন নার্স ওকে শক্ত করে ধরে আছে। রিয়া একটু পরপর বড় বড় শ্বাস নিচ্ছে আর হাত পা এইদিক ওইদিক ছুটছে। এইসব দেখে চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। আমি এটা কি করলাম? আমার ভুলের কারণে ও বিষ খেয়েছে, এমনটা কিভাবে করতে পারলাম আমি? রুদ্র আমার পিছনে দাঁড়িয়ে বলল, সবকিছু হয়েছে তোর জন্য, এখন কান্না করেই বা কি লাভ? আমি পিছন ফিরে বললাম, তুই কলটা কেটে দিলে আজকের এমন কিছু হতো না। রুদ্র বলল, ও নষ্টামি করবি তুই, আর আমি কল কাটি নাই বলে আমার দোষ হয়ে গেল? বাহ বন্ধু বাহ। আমি এবার রাগে চোখ রাঙিয়ে বললাম, তুই যদি আমার বন্ধু না হতি তাহলে আজকে তোরে কেটে রাস্তায় ফেলে রাখতাম। অঞ্জু বলল, পারেন তো এইসবই, গুন্ডা মাস্তানি ছাড়া আর কি বা পারেন? তাও মানুষের কাছ থেকে মার খেয়ে আসেন, লজ্জা করে না? আমি সাথে সাথে অঞ্জুর গলা চেপে ধরে বললাম, আর একটা ফালতু কথা বললে তোরে এখানে জীবিত দাফন করব। রানী বলল, বাবা তুমি এসব কি করছো? পাগল হয়েছো কি তুমি? ছাড়ো বলছি আন্টিকে। আমার মেয়ের কথা শুনে অঞ্জুকে ছেড়ে দিয়ে আমি রানীকে জড়িয়ে ধরে বললাম, কেন এমন করলাম আম্মু? আমি কিছু করি নাই, বিশ্বাস করো। রানী বলল, বিশ্বাস করব, তার আগে তুমি আন্টিকে সরি বলো, ওনাকে তুমি মেরেছো কেন? আমি অঞ্জুকে সরি বলে নিচে বসলাম। রানী আমার পাশে বসে বলল, বাবা আম্মুর কিচ্ছু হবে না, তুমি কান্না করো না। আমি রানীকে কোলের উপর তুলে এক এক করে ওদের সবকিছু বলে বললাম, আমি খারাপ কিছু করি নাই, সত্য পর্যন্ত যেতে আমার এই নাটক করতে হয়েছে, নইলে আমি আজকে নিজে লাশ হয়ে ফিরে আসতাম। আমাকেও একটুও সময় দিল না, এর ভিতরেই বিষ খেয়ে নিল। পরীকে ফেলে আমার আসতে হয়েছে। যত বিপদ আছে সব শুধু আমার উপরে, একটার পর একটা বিপদ। রুদ্র আমার সামনে দাঁড়িয়ে বলল, সরি বন্ধু, আমি এত কিছু বুঝতে পারি নাই, সবকিছু হয়েছে আমার জন্য, পারলে মাফ করে দিস। অঞ্জু এসে আমার হাত ধরে বলল, সরি দুলা ভাই, ভুল হয়ে গেছে। আসলে নিজ চোখে কোনো কিছু না দেখে বিশ্বাস করা উচিত না, অযথা আপনাকে চড় দিলাম। আমি বললাম, বাদ দাও, আমি কিছু মনে করি নাই। এর মাঝে হাসপাতালের দরজা দিয়ে রাইসা কান্না করতে করতে ভিতরে ঢুকছে আর বলছে, আমার বোনের কি হয়েছে, ও বেঁচে আছে তো? রিয়ার বোনকে দেখে আমি পিছন থেকে পিস্তলটা টান দিয়ে বের করে ফেললাম। আজকে আর ওকে আমি ছাড়বো না। অঞ্জু আমার হাত থেকে পিস্তল টান দিয়ে নিয়ে বলল, পাগল হয়ে গেলেন দুলা ভাই, চুপ করে বসে থাকেন, আমি দেখছি। রাইসা এসে আমার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলছে, আমার বোনকে কেন মারলেন? আমি জানি এই সব কিছুর জন্য আপনি দায়ী। যদি আমার বোনের কিছু হয় তাহলে কিন্তু আপনাকে ছাড়বো না। পিছন থেকে রাইসার ভাই বলল, ছাড়বো না মানে? ওকে কেটে রাস্তায় ফেলে আসবো। আমি এবার আমার রাগ কন্ট্রোল করতে পারছি না। অঞ্জুকে সরিয়ে দিয়ে রিয়ার ভাইয়ের গায়ে জোরে এক লাথি দিলাম আর বললাম, 1 মিনিটের ভিতরে এখন এখান থেকে চলে যা বলছি, নইলে এখানে ভরে দিব বলে দিচ্ছি। আমি এখন কারোর সাথে ঝামেলা করতে চাইছি না। রাইসা ওর ভাইকে তুলে বলল, 1 মিনিট এখানে বসে থাক, তোর ব্যবস্থা আমি করছি। ভাইয়া চলো তুমি। ওরা যেতেই অঞ্জু বলল, আপনাকে নিয়ে আর পারি না, সব সময় ঝামেলা বাঁধিয়ে রাখেন। এর মাঝেই ডাক্তার দরজা খুলে বের হলো। দৌড়ে ডাক্তারের সামনে গিয়ে বললাম, আমার বউ এখন কেমন আছে? ডাক্তার বলল, আপনাদের ভাগ্য ভালো যে ওনাকে সঠিক সময়ে নিয়ে আসছেন, এজন্য বেঁচে গেছে, রোগীর জ্ঞান ফিরেছে। এখন এক এক করে সবাই গিয়ে কথা বলেন যান। ডাক্তার এই কথা বলে চলে যেতেই আমি ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম। তখন অঞ্জু এসে আমার হাত ধরে বলল, এখন ভিতরে গেলে কি হবে জানেন তো দুলাভাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি ওকে সবকিছু বুঝিয়ে বলছি। রুদ্র আমার সাথে চলো, দেখি কি বলে রিয়া। রুদ্র আর অঞ্জু ভিতরে চলে গেল। রানী আমার হাত ধরে বলল, বাবা আমি একটা সুখী পরিবার চাই, আর কত আমি তোমার থেকে দূরে থাকবো। আমি আমার আম্মুর ভালোবাসা পেতে চাই, সাথে তোমারও বাবা। তুমি আমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলো আর কারোর সাথে কোনো ঝামেলা করবে না, আম্মুকেও তুমি বকা দিবে না একদম। আমি রানীর মাথায় হাত রেখে বললাম, আচ্ছা আম্মু, আমি আর ঝামেলা করব না, তবে তোমার আন্টিকে বাঁচিয়ে নিয়ে আসার পর সবকিছু ছেড়ে ভালো হয়ে যাব। হাসপাতালের দরজা দিয়ে পুরো পুলিশ ফোর্স ভিতরে ঢুকে চারদিক থেকে আমাকে ঘেরাও করে আটকে ধরলো।
আমি ভালো করেই বুঝে গেছি এইসব কার কাজ হতে পারে। রানীর মাথায় হাত দিয়ে বললাম, আম্মু তুমি ভিতরে যাও কেমন, পরে আমি তোমাকে ডেকে নিব। রানী আমার হাত টেনে ধরে বলল, বাবা একটু আগে আমাকে কি কথা দিয়েছিলে মনে আছে তো? আমি রানীকে জোর করে ভিতরে পাঠিয়ে দিলাম। এর মাঝেই রাইসা আর ওর ভাই আমার সামনে এসে দাঁড়ালো। রাইসার বড় ভাই যেই আমাকে চোদ দিতে যাবে অমনি আমি ওর হাত ধরে পিস্তল বের করে সরাসরি গুলি করে দিলাম। রাইসার ভাই মাগো বলে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে কাতরাতে লাগলো। সাথে সাথে 3-4 জন পুলিশ মিলে আমাকে ধরে ফেললো। আমি হাসি দিয়ে বললাম, বলছিলাম না ছোট মরিচের ঝাল বেশি, এখন তো একটা হাতই নষ্ট হয়ে গেল। রাইসা বলল, তোরে তো আমি, দাঁড়া আগে তুই জেলের ভিতরে যা, পরে তোরে দেখছি আমি, ওকে এখন নিয়ে যাও। আমি বললাম, তার আগে আমি আমার বউয়ের সাথে একটু দেখা করতে চাই। রাইসা বলল, তোরে এখনো গুলি করে মারি নাই, এটা তোর ভাগ্য বলতে পারিস। পুলিশ কনস্টেবল কয়েকজন ধরে আমাকে হাসপাতালের বাইরে নিয়ে গেল। সব দোষ আমার, আমি কেন যে বারবার ঝামেলা করতে চাই। আজকে রিয়া অসুস্থ, এরপরও আমি ঝামেলা করতে চলে গেলাম। ধুর, আমাকে নিয়ে জেলের দরজা খুলে ভিতরে ঢুকিয়ে দিল। 3 মিনিট হলো ভিতরে বসতে পারি নাই। এর মাঝে একজন কনস্টেবল জেলের দরজা খুলে দিয়ে বলল, আপনি এখন যেতে পারেন, আপনার জামিন হয়ে গেছে। মনে মনে বললাম, এত অল্প সময়ে আমাকে আবার কে ছাড়িয়ে নিল। অঞ্জুকে কল দিতেই অঞ্জু বলল, দুলা ভাই এখন সরাসরি মিমির বাসায় চলে আসেন, আবার এই দিক ওই দিক যাবেন না যেন, তাড়াতাড়ি আসেন। আমি অঞ্জুর এই কথা শুনে একটু খুশি হলাম। তার মানে রিয়া এখন আমার জন্য অপেক্ষা করছে না, আমার এখন গিয়ে বেচারিকে সবকিছু বলতে হবে। রিকশায় চড়ে বাসায় চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি অঞ্জু আর রানী বসে আড্ডা দিচ্ছে। আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা আম্মুকে ওরা নিয়ে গেছে, তুমি প্লিজ আমার আম্মুকে ফিরিয়ে আনো, আমি আমার আম্মুকে চাই। আমি বললাম, আম্মু আনবো তো। কিরে অঞ্জু কি হয়েছে? অঞ্জু বলল, কি আর হবে, রিয়ার বড় ভাই ওকে নিয়ে গেছে, বলছে আপনার মতো গুন্ডার কাছে উনি ওনার বোনকে রাখবেন না, তাই বললে আপনার হাতে গুলি করতে হবে। আমি বললাম, আরে রাখো গুলি করা, ওকে জ্যান্ত কবর দিয়ে দিতাম। হালার এত বড় সাহস কিভাবে হয় আমাকে চড় দেওয়ার। অঞ্জু বলল, এখন ভালো হয়েছে না রিয়াকে নিয়ে গেছে। আমি বললাম, আমার বউকে কিভাবে আনতে হয় এটা আমি ভালো করেই জানি। অঞ্জু আমাকে বাধা দিয়ে বলল, এখন আর যেতে হবে না সাহেব, সবকিছু বলে ওকে মানিয়েছিলাম, আর দিলেন হাতে গুলি করে সবকিছু নষ্ট করে। রানী বলল, বাবা তুমি আম্মুকে আনবে নাকি আমি যাব? আমি বললাম, এই তোমাকে কথা দিচ্ছি, তুমি ঘুম থেকে উঠার আগে তোমার আম্মুকে ফিরিয়ে নিয়ে আসবো কেমন? এখন যাও ঘুমিয়ে পড়ো। রানী মন খারাপ করে চলে গেল। রানী যেতেই অঞ্জু বলল, আমার যতটুকু করার দরকার ছিল করে দিয়েছি, এখন আমাকে যেতে হবে। আমি বললাম, জীবনে অনেক ভুল করেছি, আর করব না, শুধু আপুকে একবার ফিরিয়ে আনি। রিয়াকে কিভাবে ফিরিয়ে আনবো একটু বলে দিলে ভালো হয় প্লিজ, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি। অঞ্জু বলল, রিয়া যেমন পাগল আপনিও ঠিক তেমনই পাগল, মাঝখানে আমাকে পাগল বানিয়ে ছাড়বেন। আমি বললাম, আমি বুঝতে পারছি না এখন আমি কি করব, সামান্য একটা বিষয় নিয়ে এত কিছু হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। অঞ্জু বলল, যা হবার তো হয়েই গেছে, ফিরে ফিরে একটা ঘুম দেন, ঘুম থেকে উঠে তৈরি হয়ে একটা ফুলের তোড়া নিয়ে রিয়ার সাথে দেখা করেন। আমি জানি ও আপনাকে কতটা ভালোবাসে, শুধু আপনি ওকে বকা দিয়েছেন বলে আর ওই যে না দেখে এমন করেছে এজন্য রাগ করে আছে। তাহলে আমি যাই, আর সাবধান ওর পরিবারের সাথে আবার কোনো ঝামেলা তৈরি করবেন না, রিয়ার ভাইকে মেরেছেন এজন্য আরো রেগে আছে। আমি বললাম, তোমার বাসায় তো কোনো কাজ নেই, থাকো না এখানে। অঞ্জু বলল, না ভাই আপনাদের মাঝে আমি কোনো ঝামেলা বাড়াতে চাইছি না। এই কথা বলে অঞ্জু চলে গেল। আমি ফ্রেশে দিলাম এক ঘুম। রানীর ডাকে ঘুম ভাঙলো। আমি বিছানায় বসে বললাম, আম্মু বলো কি হয়েছে? রানী বলল, তুমি না বলছো আমি ঘুম থেকে উঠেই আম্মুকে দেখবো, এখন দেখি তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। আমি বললাম, এত জ্বালার ভালো লাগে না, তুমি বাসায় একা থাকতে পারবে, আমি তোমার আম্মুকে নিয়ে আসি। রানী আমার পকেট থেকে ফোন বের করে বলল, এবার যান, আমি থাকতে পারবো। আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। রাতের আধারে হাঁটতে বেশ ভালোই লাগছে। দোকান থেকে ফুলের একটা তোড়া কিনে হাঁটতে লাগলাম। ধুত্তেরি, এখন আবার বৃষ্টি নামলো। ভাবলাম কোথাও গিয়ে একটু দাঁড়াই, কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব মন চাইছে। এই বৃষ্টির মাঝেই হেঁটে যাচ্ছি। রিয়ার বাসার সামনে গিয়ে মই বেয়ে রিয়ার রুমের জানালার কাছে চলে গেলাম। রিয়া বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, জানালা খোলাই রেখেছে। আমি ভিজা শরীর নিয়ে ভিতরে ঢুকে গেলাম। শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। রিয়াকে এখন কিভাবে ডাক দিব সেটাই ভাবছি। আস্তে করে বললাম, রিয়া জেগে আসো। এইটুকু বলতে রিয়া ঘুরে আমার দিকে তাকালো, এমন ভাবে তাকিয়েছে যেন আমি কোনো বড় ভুল করে ফেলেছি।
আমার আবার বৃষ্টিতে ভেজার কারণে কাঁপুনি তৈরি হয়ে গেল। আমি মাথা নিচু করে বললাম, কি করব বলো, যা করি সব ভুল। ভুলের কারণে জীবন থেকে কতগুলো বছর হারিয়েছি আমি। ভাবছিলাম তোমাকে নিয়ে সবকিছু সাজাবো, তার আগেই সব শেষ হয়ে গেল। পরীর সাথে আমি কিছু করি নাই, শুধু ওকে কিডন্যাপ করার জন্য এই নাটক। রিয়া বিছানা থেকে উঠেই আমি ওর হাত ধরে বললাম, কি করছো, পড়ে যাবে তো, এমনি তুমি অসুস্থ। রিয়া ঝাঁকি দিয়ে আমার হাত ছাড়িয়ে দিয়ে বলল, আমাকে ধরবেন না আপনি, আর আপনি এখানে কেন আসছেন, যান এখান থেকে। আমি বললাম, ভিজে ভিজে আসছি, শরীরে শীত এসে গেছে, এখন আবার ভিজে ভিজে বাসায় গেলে মরেই যাব। রিয়া বলল, টেবিলের উপর থেকে লাঠিটা আনেন। আমি রিয়ার কথা মতো এক হাত লম্বা লাঠি এনে দিতেই রিয়া আমাকে মারতে শুরু করলো। আমি জানি রিয়া আমার উপর কেমন রেগে আছে, এজন্য চুপচাপ দাঁড়িয়ে আছি। রিয়া যখন নিচে পড়ে যাবে তখন আমি ওকে ধরে বললাম, আমার উপর রাগ থাকলে পরে যা ইচ্ছা তাই করিও, কিন্তু আগে তো তুমি সুস্থ হয়ে নাও, এই শরীর নিয়ে আমাকে মারতে আসছো। মানুষ আমার মুখে এখন থুতু দিবে যদি জানে আমার কারণে আমার বউ বিষ খেয়েছে। রিয়াকে বিছানার উপর বসিয়ে বললাম, এখন ভালো লাগছে তো? রিয়া আমার মুখের দিকে তাকিয়ে ওর শরীর থেকে উন্না দিয়ে বলল, নেন মাথা মুছে নেন, আর আমার একটা শাড়ি লুঙ্গি বানিয়ে পরে নেন, নইলে ঠান্ডা লাগবে। আমি শরীর থেকে শার্ট খুলতেই রিয়া বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে। রিয়ার তাকানো দেখে আমি বললাম, তোমার সমস্যা হলে বলো, আমি ভিতরে গিয়ে চেঞ্জ করে আসি। রিয়া আমাকে বলল, সমস্যা নেই, চেঞ্জ করেন, আর ভিজা কাপড়গুলো ওয়াশরুমে রেখে আসেন, আমি পরে ধুয়ে দিবনি। কোনো মতে শরীর থেকে ভিজা কাপড় চেঞ্জ করলাম। এত বড় শাড়ি কি আর পরা যায়, তাও কোনো মতে পেঁচিয়ে পড়লাম। রিয়ার পাশে বসতেই রিয়া বলল, কেন এখানে আসছেন? আমি বললাম, আমার বইয়ের জন্য আসছি, যাকে ভালোবাসি তার কাছে আসবো না। রিয়া বলল, না আসবেন না, আমাকে তো আর আপনার দরকার নেই। আমি বললাম, এই জীবন মূল্যহীন যে তাকে ছাড়া। রিয়া বলল, আপনি খুব সুন্দর অভিনয় করতে পারেন পরীর সাথে আপনি। আমি বললাম, আমার মরা বাপ মায়ের কসম খেয়ে বলতে পারি ওর সাথে আমি খারাপ কিছু করি নাই, শুধু নিজেকে বাঁচানোর জন্য এমন নাটক করা। আর ওই রুদ্রহালা ফোন না কেটে সবকিছু শুনছে। রিয়া বলল, আমি বিষ খেয়েছি, খুশি হন নাই আপনি? ঠাস ঠাস করে রিয়ার দুই গালে দুইটা চড় বসিয়ে একটু জোরেই বললাম, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? মন চাইছে তোমাকে বেঁধে পিটাতে, আমি বলছি আত্মহত্যা করতে। আমার কোনো কথাই ভালো করে না বুঝে চলে গেছো। তুমি তো মরে যেতে, সাথে 3টা জীবন নষ্ট হয়ে যেত। মাত্র একটু একটু করে বাঁচতে শিখছি, এর মাঝেই তুমি শুরু করলে। সেই দিন আমি বকা দিয়েছি বলেই তোমার রাগ করতে হবে, এটা মনে রেখো। তুমি আমার বউ, এজন্য আমি যা বলবো তাই তোমার শুনতে হবে। দরজার বাইর থেকে রাইসা আওয়াজ করে বলছে, আপু দরজা খোল, ওই দীপুশালা আসছে কি তোরে মারতে। ওর কথা শুনিস না আপু, ও বেঈমান প্রতারক। আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারছি না। রিয়া ঠিকই এটা বুঝে গেল। রিয়া আমার হাত ধরে বলল, চুপ করে বসে থাকো, কোনো কথা বলবে না। মারার হলে আমাকে মারতে, তুমি আমার ভাইয়ের হাতে গুলি করেছো। রিয়া বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজা খুলে বলল, কি হয়েছে? রাইসা আমাকে দেখে চোখ বড় বড় করে বলল, তুই আবার আমার আপুকে মারতে আসলি? তোরে তো আমি। রিয়া রাইসার গালে ঠাস ঠাস করে চট দিয়ে বলল, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।